প্রেম ভালোবাসা এটা এমন একটা জিনিস যেটার থেকে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিলন হয়, একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের নতুন সম্পর্ক তৈরি হয়। কিন্তু উত্তরপ্রদেশে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা দেখে সারা দুনিয়া কাঁপতে শুরু করে দিল। 14 এপ্রিল 2008 উত্তরপ্রদেশের আমরা জেলার একটা ছোট্ট গ্রামে হঠাৎ মাঝরাতে একটা মেয়ের আর্তনাদ চিৎকার। আর সেই চিৎকার শুনে আশেপাশের সমস্ত মানুষের ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে সবাই দৌড়ে চলে আসে সেই বাড়িতে। জানলা দিয়ে মুখ বাড়ানোর পরে মানুষ যেটা দেখলো সেটা দেখে সবার গা কাঁপতে শুরু করে দিল। একটা ঘরের মধ্যে পরপর লাশের পর লাশ পড়ে রয়েছে, পুরো ঘর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসাথে 7খানা লাশ এক জায়গাতে পড়ে রয়েছে। সেইখানে সেই বাড়ির মেয়ে শাবনাম সেই দৃশ্য দেখে ভয়ে কান্নায় ভেঙে পড়েছে। এই ঘটনা দেখে গ্রামবাসীর সাথে সাথে পুলিশে ফোন করে, আর পুলিশ এই খবর পাওয়ার সাথে সাথে সেইখানে পুলিশের পুরো টিম নিয়ে চলে আসে এবং এসে দেখে একসাথে একই অবস্থায় 7খানা লাশ সেখানে পড়ে আছে। চারিদিকে ঘরে একদম রক্তারক্তি অবস্থা। আর এই অবস্থায় শুধুমাত্র সেই বাড়ির একটা মেয়ে শুধু বেঁচে আছে। কিন্তু সেই সময় মেয়েটি কান্নায় এত ভেঙে পড়েছে, সেইখানে পুলিশও আর মেয়েটাকে অত জিজ্ঞাসাবাদ করতে পারলো না। এবং এই দৃশ্য দেখার পরে পুলিশ সেই মেয়েটিকে শাবনাম তাকে জিজ্ঞেস করে যে এই ঘটনাটা কি করে হলো। তখন শাবনাম বলে যে আমি 4তলায় ওপরে ঘুমাচ্ছিলাম, আর হঠাৎ চিৎকার শুনি। সেই চিৎকার চেঁচামেচি শুনে আমি নিচে চলে আসি এবং নিচে আস্তে আস্তে দেখি ঘরের মধ্যে কিছু ডাকাতের দল আমাদের ঘরে ঢুকেছিল এবং ঘরে ঢুকে সব ভাইকে একসাথে খুন করে তারা দলে দলে বেরিয়ে গেছে। তখন শাবনামকে পুলিশ জিজ্ঞেস করে তাহলে সেখান থেকে তুমি কি করে বেঁচে গেলে। কিন্তু শাবনাম তখন জানায় যে আমাকে তারা দেখতে পায়নি, কারণ আমি উপরের ঘরে ঘুমোচ্ছিলাম। কিন্তু এই ঘটনা শোনার পরেও যেখানে খুনগুলো হয়েছে পুলিশ দেখেছে লাশগুলো একই রকমভাবে পড়ে আছে। মানে একটা মানুষকে কেউ যখন খুন করে সেই সময় মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটুকু ধস্তাধস্তি হয় এরকম কোনো চিহ্ন ওই বিছানার উপরে নেই। মানে প্রত্যেকটা মানুষ একই রকমভাবে খুন হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে পুলিশের মনে অনেক কোশ্চেন থেকে গেল যে বাইরে থেকে দরজা বন্ধ ছিল, তারপরেই বা এতগুলো ডাকাত কি করে ঢুকে গেল, সব কটা মানুষকে মেরে ফেললো, কিন্তু এই মেয়েটাই বা কী করে বেঁচে গেল। এইরকম অনেক প্রশ্নই কিন্তু পুলিশের মনে এবং গ্রামবাসীর মনে চলা শুরু করলো। আর এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। সো ঘটনাটা সম্পূর্ণ জানার জন্য ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি চোখ রাখুন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অরিন্দম, আর আপনারা দেখছেন আরজিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। 14 এপ্রিল 2008 উত্তরপ্রদেশের আমরা জেলার অওয়ানখেড়ি গ্রামে একটা বাড়িতে একই সাথে 7জন মানুষ খুন হয়ে যায়, আর সেটা একই রকমভাবে একটা ঘরের মধ্যে। সেই বাড়ির মালিকের নাম ছিল শওকত আলী, আর তিনি একটা সেই গ্রামের মধ্যে প্রচণ্ড ধনী ব্যক্তি ছিলেন। সেই বাড়িতে সেই বাড়ির মালিক এবং তার সাথে আরও 6টা মানুষের প্রাণ একসাথে একদিনে একই সময় হারিয়ে যায়। এই শওকত আলী ছিলেন কলেজের একজন লেকচারার, আর শাবনাম সে ছিল হচ্ছে তার মেয়ে। কিন্তু এক রাতের মধ্যে যে 7টা মানুষ একসাথে প্রাণ হারায় তাদের মধ্যে ছিল শওকত আলী, যার বয়স 55 বছর, এবং তার স্ত্রী হাসমি, যার বয়স ছিল 50 বছর। বড় ছেলে তানিশ, বয়স মাত্র 35, এবং তার স্ত্রী আঞ্জুম, যার বয়স ছিল 25 বছর, এবং শওকত আলীর ছোট্ট ছেলে রাশিদ, যার বয়স ছিল 22 বছর। শাবনামের মামাতো বোন রাবিয়া, যার বয়স ছিল মাত্র 14 বছর, এবং তানিশের একটা ছোট্ট ফুটফুটে সন্তান, যার বয়স ছিল 9 মাস। আর এই এতগুলো মানুষ একসাথে একই রাতে খুন হয়ে যায়। শাবনাম পুলিশকে জানায় রাত্রিবেলায় সবাই যখন ঘুমোচ্ছিল সেই সময় বাড়িতে ডাকাত ঢোকে, আর ডাকাতের হাতেই এই সমস্ত খুনগুলো হয়েছে। কিন্তু আগেই বলেছি পুলিশের মাথায় অনেক রকমের প্রশ্ন ছিল। পুলিশ যখন বাড়িতে এসেছিল তখন জায়গাটা ভালো করে দেখে। পুলিশ তখন জানতে পেরেছিল যে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, এবং যেই সব জায়গায় মার্ডারগুলো হয়েছে বিছানার কোনো জায়গায় একটু কুচকানো দাগও পর্যন্ত নেই। এই সমস্ত কিছু পুলিশের কিন্তু মাথায় ছিল। সেই মুহূর্তে পুলিশ শাবনামকে বেশি কিছু জিজ্ঞেস করেনি। সবার প্রথমে পুলিশ বডিগুলোকে পোস্টমর্টমের জন্য তো পাঠিয়েছে, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট আসার পর পুলিশের চিন্তার সম্পূর্ণ পরিবর্তন হয়। পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষের, যে কটা মানুষ খুন হয়েছে তাদের শরীরের মধ্যে
ঘুমের ওষুধ পাওয়া গেছিল। এই ইনফরমেশন পুলিশের কাছে আসার পরে পুলিশ তো এটা নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো ডাকাত দলের খুন না, এটা আগের থেকেই পরিকল্পনা করে কেউ মার্ডারটা করেছে। তো যাই হোক, সেই মুহূর্তে পুলিশ শাবনামকে বেশি কথা জিজ্ঞেস করেনি। সবার আগে পুলিশ কী করেছে, শাবনামের কল রেকর্ডটা চেক করেছে। কল রেকর্ড চেক করার পর দেখে যেদিনকে মার্ডারগুলো হয়েছে সেই দিন শাবনামের ফোন থেকে অন্য একটা নাম্বারে বেশ কয়েকবার কল গেছিল এবং সেই নাম্বারটির সাথে শাবনামের অনেক দিন ধরে যোগাযোগ আছে। আর সেই যে নাম্বারটা ছিল সেটা ছিল হচ্ছে সালিম বলে একটা ছেলের। আর সালিম সে ছিল হচ্ছে শাবনামের বয়ফ্রেন্ড। সালিম শাবনামের বাড়ির সামনেই একটা কাঠ মিলে কাজ করত। একদমই মধ্যবিত্ত ঘরের একটা ছেলে ছিল, পড়াশোনার দিক দিয়ে মাত্র 8 পাস এবং শাবনামের থেকে বয়সও 2 বছরের ছোট। শাবনাম কিন্তু প্রচণ্ড ধনী পরিবারের একটা উচ্চশিক্ষিত একটা মেয়ে কিন্তু ছিল। তো যাই হোক, এই ঘটনা জানার পর তখন সালিমকে পুলিশ থানায় ডাকে এবং প্রথম অবস্থায় সালিম কিছুই স্বীকার করে না, কিন্তু সালিমকে একটু প্রেশার দেওয়ার পরে তখন সালিম সব কিছু স্বীকার করে ফেলে। সেই মুহূর্তে সালিম বলে যে আমি এসবের কিছুই জানি না, অ্যাকচুয়ালি শাবনাম আমাকে এই সমস্ত খুনগুলো করতে বলে। শাবনাম সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবং তারপরে আমাকে ডেকে এই খুনগুলো করতে বলে, আমি করেছি। কিন্তু এরপর যখন শাবনামকে পুলিশ একই প্রশ্ন জিজ্ঞেস করে তখন শাবনাম বলে যে না, সালিম মিথ্যা কথা বলছে, আমি এগুলো করতে বলিনি, ও এগুলো ওর নিজের ইচ্ছায় করেছে। সেই মুহূর্তে পুলিশের সামনে দাঁড়িয়ে দুজনের নামে এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ এর ঘাড়ে, এরকম একটা বিষয় চলছিল। যাই হোক, এই পরিস্থিতিতে পুলিশ দুইজনকেই তো জেলে পাঠিয়ে দেয়। এরপর এই কেস যখন কোর্টে ওঠে এবং সেখানে বিচার হওয়ার পর শাবনামের ফাঁসির সংবাদ জারি করা হয়, মানে শাবনামকে ফাঁসি দেওয়া হবে। শুধু শাবনামকে একাই নয়, শাবনাম এবং সালিম দুজনকেই, কারণ এই ঘটনাটাতে তারা দুজনাই একই রকমভাবে জড়িত। কিন্তু ইতিমধ্যেই জানা যায় যে শাবনাম সে 2 মাসের অন্তঃসত্ত্বাও ছিল, যেটা আগে কিন্তু জানা হয়নি। যেহেতু শাবনাম 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেহেতু আবার কোর্টের নির্দেশ অনুযায়ী শাবনামের ফাঁসির ব্যাপারটা অনেকটা পিছিয়ে দেওয়া হয়, কারণ একটা অন্তঃসত্ত্বা মেয়েকে এইভাবে ফাঁসি দেওয়াটা ঠিক নয় বলে বিচারপতি মনে করেন। আর এইখান থেকে আরেকটা কথাও বেরিয়ে আসে, যেহেতু শাবনাম একটা অবিবাহিত মেয়ে ছিল আর অবিবাহিত অবস্থায় তার পেটে সন্তান এসে গেছিল, সেই কারণে শাবনাম তার বাড়ির লোককে কাউকে কথাটা বলতে পারেনি। সে জানতো যে এই কথা জানলে হয়তো তার বাড়ির লোক তাকে আর জ্যান্ত ছেড়ে দেবে না। সেই জন্যই হয়তো সে এই ডিসিশনটা নিয়েছিল যে বাড়ির সবাইকে মেরে ফেলে তাদের রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলতে। এরকমভাবে চলতে চলতে সময় মতো শাবনাম জন্ম দেয় তার একটা পুত্র সন্তানের জেলের মধ্যেই, এবং জেলের মধ্যে তার সাথেই সেই সন্তান থাকে। এরকমভাবে 6টা বছর কেটে যায় আর সেই 6 বছর তার ছেলে তার কাছেই থাকে। এই 6 বছরের মধ্যে কিন্তু তাদের দুজনের কোনো ফাঁসি হয়নি। এরপর 6 বছর পরে কোর্টের নিয়ম অনুযায়ী ছেলেকে তার কাছ থেকে আলাদা করে দেওয়া হয়, যেহেতু ছেলে একটু বড় হয়ে গেছে, এবং সেই সময় আবার চলে আসে সেই ফাঁসির দিন। কিন্তু শাবনামের যে উকিল ছিল সেও আইনের এটা ওটা ফাঁক ফোকর দেখে ফাঁসির ডেট একটু একটু করে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। এরপর শাবনামের উকিলের পরামর্শ অনুযায়ী শাবনাম ভারতের প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পিটিশন দিতে শুরু করলো যাতে তার নিজের প্রাণটা বাঁচানো যায়। কিন্তু সেখানেও কোনো কাজ হয় না, কারণ সবাই চাইতো যে তার ফাঁসি হোক। সে যে অপরাধটা করেছে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপরেও ফাঁসির দিন কিন্তু সঠিক নির্ধারণ হয় না। এরপর শাবনাম আবার ইউপি গভর্নরের কাছে পিটিশন জারি করায়, কিন্তু এখনও পর্যন্ত সেই পিটিশনের কোনো উত্তর আসেনি। সুতরাং শাবনামের এখনও কিন্তু কোনো ফাঁসি হয়নি, কিন্তু হয়তো এবার তার ফাঁসি হয়েও যেতে পারে, কারণ চারিদিকের জনগণ একটাই কথা বলছে, যেই মানুষটা এরকম কাজ করেছে তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঘটনাটা একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু একদম কিন্তু সত্যি। কোনো একটা ভালোবাসার কারণে বাড়ির একসাথে 7 মানুষের প্রাণ চলে গেল, আর যেই সমস্ত মানুষের প্রাণ চলে গেল তারা ছিল তারই নিজের মা, বাবা, ভাই, বোন। শাবনাম কিন্তু চাইলেই এই সমস্যা থেকে সে নিজেই বেরিয়ে আসতে পারতো। সে তার মতো আলাদা হয়ে যেতে পারতো, সে তার জীবনে নিজের মতো করে বাঁচতে পারতো, কিন্তু কি দরকার ছিল এতগুলো মানুষকে একসাথে হত্যা করার? এই বিষয়ে তোমাদের কি মতামত, এবং শাবনামের কি সত্যি ফাঁসি হওয়া দরকার, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন ঘটনার সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।